হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চেষ্টা করলাম আজকে নতুন আরেকটা ভিডিও তৈরি করার। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনাদের সঙ্গ পাবো। সকাল থেকেই টাপুর টুপুর বৃষ্টি পড়ছে, এই আসে এই যায়, এই রোদ এই বৃষ্টি। তো এটার জন্য কয়েকবার ছাদে গিয়েছি, কাপড় মেলে দিয়েছি, আবার নিয়ে এসেছি। এবার ভাবলাম না, বারান্দায় একটু বসি, বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করি। খুব একটা উপভোগ করা গেল না, কারণ আমার মতো অনেকেই বারান্দায় এসে বৃষ্টি উপভোগ করছিল। তো তাই তাড়াতাড়ি রুমে চলে গেলাম। আজকে কেন যেন আমার 1 কাপ দুধ চা খেতে ইচ্ছা করছে, তো আমি নিজের মতো করে 1 কাপ দুধ চা বানালাম একদম ঘন করে, আর পাউরুটি খাই। যারা আমাকে চিনো, অনেক দিন থেকেই বন্ধু হয়ে আছো, তোমাদের তো অনেক বছরের বন্ধু আমি, সেই জায়গা থেকে জানো যে আমি দুধ চা কখনোই খাই না। তবে হঠাৎ হঠাৎ কেন যেন মনে হয় যে 1 কাপ দুধ চা খাই। মাঝে মাঝে মন চায় যে দুধ চা খাই রুটি দিয়ে, মুড়ি দিয়ে, এরকম মনে হয়। আর যখন আমার এরকম মনে হয় তখন আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় বের করে দুধ চা বানিয়ে নিজেকে সময় দেওয়া, মি টাইম আর কি। আর আমি একা একা নিজেকে সময় দেওয়া অনেক বেশি পছন্দ করি। সবসময় একটু নীরবে থাকতেই আমি পছন্দ করি, নিজের মতো নিজের সময়গুলো পাস করতে পছন্দ করি। এই নিষ্ঠুর পৃথিবীতে আপনি নিজেকে বোঝা ছাড়া অন্য কাউকে যদি নিজেকে বুঝতে দেন, তাহলে সে বুঝতে পারবে না, আর বুঝতে গিয়ে আপনাকে ভুল বুঝে আপনার পুরোটা সময়, পুরোটা জীবন নষ্ট করে দিবে। তো নিজেকে বোঝার দায়িত্বটা নিজেই নেন, তাহলে কষ্টটাও কম পাবেন, কারণ মানুষের প্রতি এক্সপেকটেশন যতটা কম রাখবেন ততই আপনি সুখে থাকবেন। অনেকেই বলে যে আপু তুমি যে কথাগুলো বলো আমাদের খুব ভালো লাগে। আসলে বিশ্বাস করো, একটা কথাও কিন্তু জীবনের বাইরে বা কাল্পনিক জগতের কোনো কথা না। জীবন থেকে নেওয়া, হৃদয় থেকে নেওয়া, আমার যতটুকু বোঝার ক্ষমতা আছে সেই জায়গা থেকে নেওয়া। আম্মু বলছিল আম্মুর শরীরটা খারাপ, একটু একটু জ্বর আর ডান পাটা খুব ব্যথা। আমার মা অনেক চাপা স্বভাবের, অনেক কিছুই আমাদেরকে বুঝতে দেয় না, কারণ আব্বু যেহেতু নাই, সেভাবে তার ছেলে মেয়েরা তার কষ্ট বা তার দুঃখটা শুনলে অনেক কষ্ট পাবে বা তারা একটু প্যানিক হয়ে যাবে। তো আম্মু নিজের কষ্টটা নিজেই সমাধানের চেষ্টা করে। তো আমি মাঝে মাঝে বুঝতে পারি, তো আম্মুকে জোর করেই নিয়ে গেলাম হসপিটালে। আমার কাছে মনে হলো যে তাকে ডাক্তার দেখানো উচিত। আরেকটা কথা বলি, আজকের ভিডিওতে তোমাদের কিছু ইনফরমেশন দিব যে ভুল চিকিৎসা মানুষকে আসলে কোথায় নিয়ে যেতে পারে। বা আম্মুর ডান পাটা ব্যথা আর একটু জ্বর নিয়ে আমি যখন ডাক্তারের কাছে গেলাম, সে কিন্তু কিছু না বুঝে বলল যে আপনার মায়ের হাঁটুতে প্রবলেম, বয়সের কারণে আপনি অর্থোপেডিক্সের ডাক্তার দেখান। সে আর কিছুই জানতে চাইলো না, তার কোনো কিছুই বুঝতে চাইলো না, সে সাথে সাথেই অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে আমাদেরকে পাঠিয়ে দিল। আল্লাহ মাফ করুক, আমি যদি অর্থোপেডিক্সের ডাক্তারের কাছে যেতাম তাহলে সে হয়তো অ্যান্টিবায়োটিক দিত। তো ওভার দ্য ফোনে আমি একজনের সাথে কথা বললাম, সে কিন্তু অলরেডি আমাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছিল। তো আমার মনটা কেমন যেন খারাপ লাগছিল, আমার মনে হচ্ছিল না আমি অন্য আরেকজন ডাক্তার দেখাবো। তো আমি স্কোয়ারে নাম লেখালাম, আমি একজন পরিচিতর মাধ্যমে স্কোয়ারে খুব কষ্ট করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেলাম, সেখানে নাম লেখালাম এবং আমি আমার প্রবলেমগুলো তাকে বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে আমার আম্মুর ডেঙ্গু বা চিকনগুনিয়া এই ধরনের কিছু হতে পারে কিনা ম্যাডাম, আপনি একটু টেস্ট লিখে দেন। তো সে সাথে সাথেই আমাকে টেস্ট লিখে দিল এবং আম্মুর চিকনগুনিয়া ধরা পড়লো। তো দেখেন, ভুল চিকিৎসা মানে চিকনগুনিয়া বা ডেঙ্গুতে কিন্তু কখনোই অন্য কোনো ধরনের ওষুধ খাওয়ানো যায় না, যেখানে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে হাড্ডির ওষুধগুলো লিখে দিয়েছিল। তো যাই হোক, ডাক্তারদের ভুল ধারণা বা ভুল চিকিৎসার কারণে কিন্তু অনেকেই অনেক ধরনের বড় প্রবলেম ফেস করে। আপনারা সবসময় সাবধানে থাকবেন, আর কখনোই একদম বিশ্বাস করে সব ওষুধ টপাটপ গিলে ফেলবেন না, যাচাই বাছাই করবেন, গুগল করবেন, তারপরে ওষুধ খাবেন বলে আমি সবাইকে বলি। তো আম্মুর জন্য আমি ডাবের পানি নিয়ে এসেছি, মালটার শরবত করেছি, আর একটু লেবু পানির শরবত করেছি। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া করি, শুকুর আলহামদুলিল্লাহ, যে অল্পতেই আমার মার চিকনগুনিয়া ধরা পড়েছে, তা না হলে ভুল চিকিৎসার কারণে অনেক বড় ক্ষতিও হতে পারত। আর এই তো আম্মুর ট্রিটমেন্ট চলছে, তোমরা আমার আম্মুর জন্য দোয়া করবে যেন আল্লাহ খুব তাড়াতাড়ি তাকে সুস্থ করে দেয়। আর আম্মু খুব আম ভর্তা খেতে চাচ্ছিল, আর কাঁচা আম আমার কাছে কিভাবে পেলাম সেটার গল্প বলি। অনেকেই আম্মুর জন্য ফল পাঠাচ্ছিল বা যেগুলো আম্মু খেতে পছন্দ করে সেগুলোই। তো একজন অনেক দূর থেকে আম পাঠিয়েছে এবং 4 থেকে 5টা আম পুরোটাই কাঁচা। তো আমি ভাবলাম যে না, এই কাঁচা আমগুলো দিয়ে আম্মুকে ভর্তা করে দিই, যদিও হয়তো পেকে যাবে কয়েকদিন রেখে দিলে, কিন্তু আমি সেটা না করে আম্মুর জন্য ভর্তা বানাচ্ছি। এখানে আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিলাম, এখানে লেবু পাতা দিলাম। আমের সাথে লেবু পাতাটা আমার সবসময় ভালো লাগে, আমি জানি না তোমরা পছন্দ করো কিনা। যদি পছন্দ না করো তোমরা লেবু পাতাটা স্কিপ করতে পারো। আমি ছোট্ট করে একটু তোমাদের আম ভর্তার রেসিপিটা বলে দিতে চাচ্ছি।
তো নতুন কিছু ইনফরমেশনের সাথে সাথে একটা আম ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে ফেলি, যাতে তোমরা নিজের মতো করে আম ভর্তা বানিয়ে খেতে পারো। আর তোমরা অবশ্যই এই সিজনটাতে খুব সাবধানে থাকবে, কারণ এখন কিন্তু বৃষ্টির সিজন, প্রচুর পরিমাণে ডেঙ্গু, তারপরে চিকুনগুনিয়া হচ্ছে। আল্লাহ মাফ করুক তোমাদেরকে, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আমি আমার পরিবারের জন্য, আমার ইউটিউবের পরিবারের জন্য, আমি পুরো বাংলাদেশ, পৃথিবীর সকল ভাই বোনের জন্য সবসময় দোয়া করি নামাজে, যে আল্লাহ যেন প্রত্যেকের জায়গা থেকে সুস্থ রাখে, ভালো রাখে। তো এখানে আর কিছুই না, পোড়া মরিচ আর একটু চিনি নিয়ে নিয়েছি। আমি সবসময় আখের গুড়ের চিনিটা খাই, যে কারণে চিনিটা একদম ধপধপে সাদা না, আর চিনির পরিমাণটা সবসময় একটু বেশি লাগে, কারণ চিনিটা অত মিষ্টি হয় না, অনেকগুলো দেওয়ার পরে মিষ্টি হয়। আম ভর্তার সাথে সাথে আমার একটা গল্প মনে পড়লো এইমাত্র। আমার এক বান্ধবীর কিছুদিন আগেই তার মা চলে গিয়েছে, তো আমি সাহস হয়নি ওর সাথে আমার ফোনে কথা বলার। যখন তার মা চলে গিয়েছিল আমি 2-1বার ফোন করেছি, কিন্তু সে ফোনটা ধরতে পারিনি বা যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে তার সাথে আমার যোগাযোগ হয়েছে, তো তখন আমাকে বলেছিল যে মা যে কি জিনিস সেটা মানুষ থাকতে বুঝে না। আর শুধু মা না, মা বাবা দুজনের কথাই আমি বলবো যে মা বাবা কি জিনিস আমরা হয়তো থাকতে বুঝি না। এখানে একটু বলে দেই, আমি লেবু পাতার সাথে একটু গন্ধরাজ লেবুর রস নিয়ে নিচ্ছি যাতে ভালো লাগে, কারণ আমটা না অতটা টক না, মানে আমের সিজনের শেষের দিকের আম, তো কয়েকদিন রাখলেই পেকে যেত, এ ধরনের একটা আম, তো এর জন্য আমি একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। আর এখানে সুন্দর করে মেখে ভর্তা রেডি হয়ে গেল। তো যাই হোক, আমার ফ্রেন্ড খুব কান্না করছিল আর বলছিল যে মা বাবাকে অনেক সময় দিস, কারণ মা বাবার সাথে সময়গুলো এত পবিত্র, এত সুন্দর, যেটা আসলে বেঁচে থাকলে আমরা হয়তো বুঝি না। আমি সবসময় আমার বাবা চলে যাওয়ার পরে আমার মায়ের সাথে থাকার চেষ্টা করি, তার কষ্ট দুঃখগুলো শোনার চেষ্টা করি। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার গলা ভার হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে ভয়েস ওভার দিতে পারি না। আমার কাছে অনেক বড় সম্পদ হচ্ছে আমার মা, আমার বাবা। কিন্তু বাবা তো চলে গিয়েছে, পৃথিবীর নিয়মে, সৃষ্টিকর্তার নিয়মে কেউ না কেউ চলে যাবে, কিন্তু তারপর স্মৃতিগুলো তো খুব কঠিন, মানুষ হিসেবে সেগুলো বয়ে বেড়ানো আমাদের জন্য অনেক কঠিন। হয়তো অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি, আবার বলি নাই, যে প্লিজ যাদের বাবা মা আছে, যাদের ভিতরে মনোমালিন্য থাকতে পারে বা দুঃখ থাকতে পারে, মা বাবার প্রতি অভিমান থাকতে পারে, সব কিছু ভুলে যেও। মা বাবার ছায়া, ভালোবাসা, আশীর্বাদ, দোয়া, এগুলো খুব প্রয়োজন একটা সন্তানের জন্য। তোমরা এমন কোনো কাজ, এমন কোনো কথা তাদের সাথে বলবা না যাতে তারা দুঃখ পায়। আমি জানি অনেক সময় আমারও অনেক রাগ হয়, আমার রাগ হলে আমি আম্মুর কাছ থেকে দ্রুত চলে আসি, কারণ আম্মু অনেক সময় এমন ধরনের কিছু কথা বলে যেগুলোতে আমিও অনেক কষ্ট পাই। তো আমি ওই জায়গাটা থেকে দ্রুত চলে আসি, হয়তো অনেকক্ষণ তাকিয়ে থাকি, তা না হলে কিছু বলতে পারি না। আল্লাহর কাছে বারবারই বলতে থাকি এমন কোনো কথা বা এমন কোনো কিছু যেন আমি না বলি যাতে আমার মা কষ্ট পায়। আল্লাহর কাছে দোয়া করি প্রতিটি ঘরের মা বাবারা যেন সুস্থ থাকে, ভালো থাকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।